রাত পোহালে আমরা এমন একটা ম্যাচের সম্মুখীন হবো যেটা ভাগ করে দেয় পুরো পৃথিবীকে দুই ভাগে। একদিকে থাকে বার্সেলোনা ফ্যান এবং অন্যদিকে থাকে রিয়াল মাদ্রিদ ফ্যান। আমি বলতেছিলাম এল ক্লাসিকোর কথা। গত বছর আমরা যতবারই বার্সেলোনার সম্মুখীন হয়েছি এল ক্লাসিকোতে, ততবারই আমরা ডিজাস্টার পারফরমেন্স দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদের তরফ থেকে। আমার মনে হয় যে এই বছর রিয়াল মাদ্রিদের পারফরমেন্স গত বছরের তুলনায় ভালো হবে, কারণ এই বছর রিয়াল মাদ্রিদের মোমেন্টাম বার্সেলোনার তুলনায় অনেক ভালো। কারণ গত বছর আমরা যেটা ফেস করেছি, এইবার বার্সেলোনা সেটা ফেস করতেছে। কারণ গত বছর আমাদের পুরো স্কোয়াড ছিল ইনজুরিতে ভরা, এবং এই বছর রিয়াল মাদ্রিদের স্কোয়াডের তুলনায় বার্সেলোনার স্কোয়াডে ইনজুরির পরিমাণ অনেক বেশি। তাদের মেইন যে প্লেয়ারটা রয়েছে, যেটা ইনজুরি সবচেয়ে বেশি তাদেরকে ভোগাবে, সেটা হচ্ছে জোয়ান গার্সিয়া। আই নো যে সেজনি অনেক ভালো কিপার বা আগের বছর অনেক ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু এক্ষেত্রে যদি আপনারা জোয়ান গার্সিয়ার সাথে তার তুলনা করে থাকেন, তাহলে দেখবেন যে দুইজনের পারফরমেন্সের ডিফারেন্সটা অনেক বেশি। 1-1 গোল এক্সপেক্টেড রেশিও সেজনির ক্ষেত্রে বেশি হয়, কিন্তু জোয়ান গার্সিয়ার ক্ষেত্রে ওটা কম হয়, কারণ জোয়ান গার্সিয়া সেভ দিতে পারে ভালো। যারা তাকে ফলো করেন তারা হয়তো এই বিষয়টি জেনেই থাকবে। দ্বিতীয় যে বিষয়টা এই বছর বার্সাকে সবচেয়ে বেশি ভোগাবে, সেটা হচ্ছে ইনিগো মার্তিনেজের বার্সা ছেড়ে যাওয়া। কারণ আমরা দেখেছি যে এই বছর অনেকগুলো ম্যাচে বার্সেলোনার হাইলাইন ব্রেক হতে, এবং এই হাইলাইনটা ব্রেক হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে ইনিগো মার্তিনেজের অভাব। আমার মনে হয় না যে অ্যারাউখোকে দিয়ে হাইলাইন ওইভাবে মেইনটেইন করা সম্ভব হবে। তারপর আরেকটা বিষয় সবচেয়ে বেশি নজর কাড়বে, সেটা হচ্ছে রাফিনার অনুপস্থিতি। কিছুক্ষণ আগেও যে নিউজটা পাওয়া গেল যে রাফিনা হয়তো আরো ১ মাসের জন্য ইনজুরড থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যদি রাফিনা আউট থাকে, তাহলে তাদের একটা লিডারশিপের অভাব দেখা যাবে। আমি জানি ফ্র্যাঙ্কি ডিয়ং অনেক ভালোভাবে মেইনটেইন করতেছে, কিন্তু মাইন্ডসেট এইসব এল ক্লাসিকোতে যে পারফরমেন্সের পাশাপাশি যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ মেন্টালিটি অনেক বেশি কাজ করে এইসব ম্যাচগুলোতে। আমার মনে হয় অন্য সকল প্লেয়ারের তুলনায় এখানে রাফিনার মেন্টালিটি অনেক ডিফারেন্স। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লামিন ইয়ামালের মেন্টালিটি অনেক স্ট্রং, কিন্তু সে ম্যাচের চেয়ে ম্যাচের আগে বেশি কথা বলে, যেটা আমরা ইদানিং অনেক ম্যাচগুলোতে দেখতে পেয়েছি। যেমন নেশনস লিগ ফাইনালে বা পিএসজি এগেইনস্টে সেই ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে একজন দেখাই দিচ্ছিল যে ফাটাই ফেলবো, এটা করবো ওটা করবো, কিন্তু পারফরমেন্স তার ছিল জিরো। তেমনটাই দেখা গিয়েছে যে একটা প্রেস কনফারেন্সে সে যা বলতেছে যে মাদ্রিদ তো চোর, তারা চুরি করে এবং তারা অবজেকশনও দেয়। আমার মনে হয় না যে এটা একটা স্পোর্টসম্যানের কথা এইভাবে হতে পারে। জানি জেরার্ড পিকে বা গাভি আগেও এরকম অনেক কথা বলেছে, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যে এবার মাদ্রিদের ড্রেসিং রুমে অনেক ভালো একটা ইফেক্ট ফেলবে, যেরকমটা পিকের এইভাবে 5 সেলিব্রেশন দেওয়া রিয়াল মাদ্রিদের রোনালদোকে ইফেক্ট করেছিল। তারপর যে বিষয়টা আসা যাক, এবার রিয়াল মাদ্রিদের কম্বিনেশনটা অনেক ভালো। কারণ আগের বছর আমরা আর্দা গুলার এবং কিলিয়ান এমবাপ্পের এইভাবে কম্বিনেশনটা দেখতে পাইনি। কিন্তু এই বছর আর্দা গুলার এবং কিলিয়ান এমবাপ্পের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা দেখলে মনে হয় যে মেসুত ওজিল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কম্বিনেশন। কারণ এই সকল ম্যাচে কিলিয়ান এমবাপ্পে যা পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করেছে, তার পিছনে মেইন মাস্টারম্যান ছিল আর্দা গুলার। তার সাথে সাথে মাদ্রিদের ডিফেন্স লাইন আগের বছর ছিল ভঙ্গুর, কিন্তু তার তুলনায় এই বছর মাদ্রিদের ডিফেন্স লাইন অনেক সলিড। এক্ষেত্রে এক্সট্রা করে অ্যাড করা হয়েছে ডিন হুইসন এবং আলভারো কারেরাসকে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আলভারো কারেরাস লামিন ইয়ামালকে খুব ভালোভাবেই টক্কর দিবে। কারণ আগের বছর যখন বেনফিকা এবং বার্সেলোনা খেলা আমরা দেখেছি, সেক্ষেত্রে আলভারো কারেরাসের পারফরমেন্স আমাদের চোখে পড়েছে। তার সাথে থাকবে এইডার মিলিটাও, এবং এইডার মিলিটাওর পারফরমেন্স ইদানিং অনেক ভালোই আসছে। তার রেডিং বা তার ক্লিয়ারেন্স বা এরিয়াল ডুয়েলস সে অনেক ভালোভাবেই উইন করতেছে। জানি সে ব্লান্ডার করেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে, কিন্তু তার পরবর্তী ম্যাচগুলোতে সে অনেক ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। এইদিকে চিন্তা করলে আপনারা রাইট উইং ব্যাকে দেখতে পারবেন যে ভালভার্দেকে। আমার মনে হয় ভালভার্দেকে মিডে না ইউজ করে রাইট উইং ব্যাক হিসেবে ইউজ করাই ভালো হবে, কারণ সেক্ষেত্রে তার পোটেনশিয়ালটা অনেক ভালো বেরিয়ে আসবে আমাদের সামনে এবং তার পারফরমেন্স অনেক ভালো হবে। কারণ মিডে একে তো আমাদের প্লেয়ার বেশি, এবং তার ক্ষেত্রে আমাদের কোয়ালিটিফুল প্লেয়ার খেলানোর হাঙ্গারটা বেশি। সেক্ষেত্রে আমাদেরকে আর্দা গুলারকে খেলাতে হবে বেলিংহামকে, এবং চুয়ামেনি তো আছেই। চুয়ামেনি এখানে ডিফেন্সিভ মিডের কাজ করবে এবং অ্যাটাকিং মিডের কাজ করবে আমাদের বেলিংহাম, এবং মাঝখানে যে বল ক্রিয়েটর থাকবে সেটা হচ্ছে আর্দা গুলার। এবং এই বছর আগের বছরের তুলনায় কিলিয়ান এমবাপ্পেকে অনেক ভালো ফর্মে দেখা গেছে। কারণ আগের বছর ডাইরেক্ট উইং থেকে নিয়ে এসে আমরা কিলিয়ান এমবাপ্পেকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইউজ করেছি, সেক্ষেত্রে তার 100% পোটেনশিয়ালটা আমরা ইউজ করতে পারিনি। কিন্তু এই বছর পুরো সিজন জুড়েই কিলিয়ান এমবাপ্পে মনস্টার পারফরমেন্স দিচ্ছে। আমার মনে হয় যদি কোনোভাবে কিলিয়ান এমবাপ্পে হাইলাইন ব্রেক করতে পারে বার্সেলোনার, সেক্ষেত্রে বার্সেলোনার গোল কনসিড করার রেশিওটা অনেক বেড়ে যাবে। অপর প্রান্তে থাকবে ভিনিসিয়াস জুনিয়র।
তো আপনারা বলতেই পারেন যে আগের বছর কেন এই সব কিছু হয়নি। আগের বছর সেখানে ছিল ইনিগো মার্তিনেজ এবং তার অফসাইড ট্র্যাপটা অনেক ভালোভাবেই প্রভাব ফেলতেছিল মাদ্রিদের প্লেয়ারের উপর। আমার মনে হয় না যে এই বছর ওইভাবে প্রভাব পড়বে। এবং অন্যদিকে রাইট উইং এর ক্ষেত্রে যদি আপনারা কনসিডার করেন সেক্ষেত্রে আমার মনে হয় ব্রাহিম ডিয়াজকে এক্ষেত্রে স্টার্ট করবে। কারণ মাস্তানতুয়ানোর যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সটা চোখে পড়ার মতো ছিল না। সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাহিম ডিয়াজকে এক্ষেত্রে ইউজ করবে। অন্যদিকে যদি বার্সেলোনার ক্ষেত্রে নজর পড়ে সেক্ষেত্রে দেখবেন বার্সেলোনার টিপিক্যাল নাম্বার 9 বা ন্যাচারাল নাম্বার 9 এর অভাব। কারণ লেভানডস্কি এক্ষেত্রে ইনজুরড, ফেরান টরেসও ইনজুরড। এক্ষেত্রে তারা ইউজ করবে র‍্যাশফোর্ডকে। আমার মনে হয় না যে র‍্যাশফোর্ড এক্ষেত্রে অনেক ভালো নাম্বার 9 পজিশন মেইনটেইন করতে পারবে। কারণ তাকে দেখা গেছে ইদানিং ম্যাচে নাম্বার 9 পজিশনে স্টার্ট করলেও সে উইং এ চলে আসতেছে। এক্ষেত্রে মনে হয় যে এইবার যদি আমরা তাদের ম্যান মার্কিং খুব ভালোভাবে করতে পারি এবং মিডফিল্ডে আমরা যদি পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংকে একদম ম্যান মার্ক করে ভালোভাবে কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে মনে হয় পুরো ম্যাচ আমাদের পকেটে আসবে। আমার মনে হয় যে যাদের পারফরম্যান্স ভালো হয়, এমবাপ্পে বা চুয়ামেনি, আর্দা গুলার, এদেরকে যদি ন্যাচারাল স্টার্ট দেওয়া হয় এবং সাথে আমাদের কর্তোয়া তো রয়েছে। কারণ কর্তোয়ার কারণেই আমার মনে হয় যে এই ম্যাচগুলোতে আমরা ভালো করতে পারতেছি। তাছাড়া আমরা ভালো করতে পারতাম না। তো এইবার আমাদের মনে হয় যে এল ক্লাসিকো আমাদের ফেভারে আসবে এবং এল ক্লাসিকো প্রেডিকশন আমার ক্ষেত্রে যেটা হবে 4-4 রিয়াল মাদ্রিদ। আপনাদের কি মনে হয় কে জিতবে এই এল ক্লাসিকোতে? কমেন্ট বক্সে জানাতে পারেন।